আজকে আমরা 5 নম্বর স্কুল, সেটা হলো ধূপগুড়ি হাই স্কুল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং লাইক করবে। আজকে আমরা ক্লাস 8-এর ধূপগুড়ি হাই স্কুল ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সলভ করব। দেখো, প্রথম প্রশ্নে চলে আসছি। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক, এটা হবে অপশান এ আছে বেড়ে যায়, অপশান বি আছে অপরিবর্তিত থাকে, অপশান সি আছে কমে যায়, অপশান ডি আছে কোনোটি হবে না, মানে কোনোটিই নয়। এটা অবশ্যই চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এটা আমরা এটা অপশান এ হবে। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে যে পদ্ধতির মাধ্যমে, পরিবহন, বিকিরণ, পরিচলন সবগুলো, এটা কি হবে? এটা বিকিরণ হবে। থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো পরিবহন, বিকিরণ, পরিচলন সবগুলোই। সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো অপশান এ পরিবহন, অপশান বি বিকিরণ, অপশান সি পরিচলন, অপশান ডি কোনোটিই নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা হবে অপশান বি বিকিরণ। তাহলে বিকিরণের মাধ্যমে তাপ কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আসে। ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া। এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়? এটা আমরা আগের স্কুলটা মানে বার্লো গার্লস হাই স্কুলের আমরা 3-4 এই উত্তরটা করেছিলাম। সেখানে দেখা হয়েছিল যে অ্যাসিটিলিন এবং অক্সিজেনের মিশ্রণ, অর্থাৎ C2H2, মনে রাখতে হবে অপশান সি হবে C2H2 + O2, এই মিশ্রণটা ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাসিটিলিন এবং অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। 4 নম্বর আমরা বলবো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? NaCl, CSO4, KOH, CH3, COOH। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অপশান ডি CH3, COOH। CH3, COOH। 5-এরটা, ডেঙ্গি কোন জীবাণুবাহিত রোগ? ডেঙ্গি হলো অপশান এ বলা আছে প্লাজমোডিয়াম ভাইরাস, অপশান বি বলা আছে ফ্ল্যাবিভাইরাস, অপশান সি বলা আছে রোটাভাইরাস, অপশান ডি বলা আছে লিজম্যানিয়া ডিনোভ্যানি। মানে এটা আমরা বলবো ফ্ল্যাবিভাইরাস। কি বলবো? ফ্ল্যাবিভাইরাস। খারিফ শস্যের উদাহরণ এখানে বলা আছে গম, ছোলা, ভুট্টা, সরষে। খারিফ শস্যের মধ্যে আমরা কি বলবো? ভুট্টা বলবো। ডর্স পদ্ধতিতে যে চিকিৎসা করা হয়, ডর্স পদ্ধতিতে কালাজ্বর, হেপাটাইটিস, স্মল পক্স, যক্ষ্মা, এটা অবশ্যই যক্ষ্মা হবে, অপশান ডি। 2-1-টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জল ও 1 গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি? 1 গ্রাম জলের তাহলে 1 গ্রাম জলের তাপ 80 ক্যালোরি বেশি, 80 ক্যালোরি বেশি। তাহলে 1 গ্রাম জলের তাপ কত হবে? 80 ক্যালোরি বেশি। 2-এরটা, এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা। এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা। এটা আমরা কি বলবো? এটা বলবো মোম বলবো। শূন্যস্থান পূরণ করতে বলছে। জারক দ্রব্য নিজে ড্যাশ হয়, বিজারক দ্রব্য নিজে ড্যাশ হয়, বিজারিত হয়। এটা হবে জারিত হয়। তাহলে জারক দ্রব্য নিজে বিজারিত হয়, বিজারক দ্রব্য নিজে জারিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহন করে?
এটা মনে রাখতে হবে, এটা আমরা জানি, সেটা হলো আয়ন তড়িৎ পরিবহন করে। আয়ন, তাই তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থে কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। সত্য মিথ্যা বলতে বলছে, মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা আমরা কি বলবো? মিথ্যা বলবো। মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা আমরা কি বলবো? মিথ্যা বলবো। এটা হলো বায়ু স্রোতের সঙ্গে জলকণার ঘর্ষণ হয়। বায়ুর সঙ্গে জলকণার ঘর্ষণ হয়, তাহলে এখানে মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা সত্য নয়। তারপরে মৌমাছির জীবনচক্রের 4টি দশার নাম কি? এটা আগের ক্লাসে হলো, সেটা হলো ডিম, লার্ভা, পিউপা, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা। তাহলে আমরা কি বলবো? মৌমাছির জীবন 4টি, যেটা হলো ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ দশা, এটা হবে। 3-1টা কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? কুয়াশা নাও, আমরা ধূপগুড়ি হাই স্কুল 198 199 পেজ সলভ করছি। সেটা হলো, দেখে নাও, ধূপগুড়ি হাই স্কুল। কুয়াশা কীভাবে সৃষ্টি হয়? এটা হলো কোনো কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে এলে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তাহলে কোনো কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে এলে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তাপমাত্রা আরও হ্রাস পেলে ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ কী হয়? ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে কী হয়? ছোট ছোট জলকণার আকার ধারণ করে এবং বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে। একেই আমরা কি বলবো? কুয়াশা বলবো। তাহলে কোনো কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে এলে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তাপমাত্রা আরও হ্রাস পেলে ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়। ঘনীভূত হয় এবং ছোট ছোট জলকণার আকার ধারণ করে বাতাসে ভাসমান যে ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে, এবং একেই আমরা কি বলবো? কুয়াশা বলবো। তাহলে কুয়াশা ব্যাপারটা বোঝা গেল। দুখণ্ড বরফকে একসঙ্গে চেপে দিলে জোড়া লাগে কেন? দুটি বরফকে একসঙ্গে চেপে ধরলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে যায় এবং বরফ গলে জলে পরিণত হয়। চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক বৃদ্ধি পায়। কী হয়? বৃদ্ধি পায়। তখন গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, সুতরাং বরফের টুকরো দুটো জুড়ে যায়। তাহলে দুটি বরফের খণ্ড একসঙ্গে চেপে ধরলে তাহলে সংযোগস্থলে গলনাঙ্ক কমে যাচ্ছে, কমে গেলে সংযোগস্থলে জল তৈরি হচ্ছে, জলের পাতলা স্তর তৈরি হচ্ছে। আবার চাপটা সরিয়ে নিলে কী হচ্ছে? গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, ফলে গলে যাওয়া জল আবার কী হচ্ছে? বরফে পরিণত হচ্ছে, সুতরাং বরফের টুকরো দুটি আবার জুড়ে যাচ্ছে। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা হলো বালুরঘাট হাই স্কুল পেজ নাম্বার 196, 4-1 অথবা প্রশ্নটা আমরা এই প্রশ্নটার উত্তরটা করেছিলাম। তাহলে বালুরঘাট হাই স্কুল পেজ নাম্বার 196, 4-1 অথবা এই উত্তরটা করেছিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে একই প্রশ্ন উত্তর ওখানে করা আছে। 4-1টা লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কী ব্যবহার করতে হবে? আর 2 নম্বর পয়েন্টটা বলা আছে তড়িৎ বিশ্লেষণে দুটি ব্যবহার লিখতে বলছে। তাহলে প্রথম প্রশ্ন হলো লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে হলে
ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কি ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষণে ব্যবহার। দেখা সুন্দর করে লেখা আছে। এখন হলো লোহার পাইপ যার ওপর প্রলেপ দিতে হবে সেটা হলো ক্যাথোড, আর বিশুদ্ধ জিঙ্কের পাত আমরা অ্যানোড। তাই লোহার পাইপটা আমরা ক্যাথোড বলবো, বিশুদ্ধ জিঙ্কের পাতটা আমরা অ্যানোড বলবো। আর তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহার সেটা হলো ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, তড়িৎ লেপনে ব্যবহার করা হয়, শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা কি? ধাতু নিষ্কাশনে, তড়িৎ লেপনে, শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। 2 প্রশ্নটা, বর্জ্যপাত ও বর্জ্যনাদ বলতে কি বোঝায়? দেখো, তড়িতায়িত মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য খুব বেশি হলে বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে। তাহলে তড়িতায়িত মেঘ ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য খুব বেশি হলে বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িতাধান বিশিষ্ট মেঘ থেকে মাটিতে চলে আসে। এর ফলে ক্ষণস্থায়ী প্রবল তড়িৎ প্রবাহ যায়, সেই সঙ্গে বিশাল শব্দ সৃষ্টি হয়। এই জোরালো শব্দকে আমরা কি বলবো? বর্জ্যনাদ বলবো। আর সমগ্র আকাশ জুড়ে লালচে যে চোখ ঝলসানো আলোর সৃষ্টি হয়, একে আমরা কি বলবো? বর্জ্যপাত বলবো। তাহলে মানে যখন তড়িতায়িত মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য খুব বেশি হয়, তখন কি হয়? ঋণাত্মক মেঘটা মাটির কাছাকাছি চলে আসে, ফলে খুব অল্প সময়ের মধ্যে প্রবল তড়িৎ প্রবাহ কিন্তু বইতে থাকে, সেই সঙ্গে বিশাল শব্দ সৃষ্টি হয়। এই শব্দকে আমরা বর্জ্যনাদ বলবো। আর এই যে সমগ্র আকাশ জুড়ে যে লালচে ঝলসানো যে আলোর সৃষ্টি, মানে চোখ ঝলসানো যে আলোর সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বর্জ্যপাত বলবো। তাহলে বর্জ্যপাত বর্জ্যনাদ ব্যাপারটা হয়ে গেল। তিনের এরটা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠালে কি ঘটবে? সমীকরণ দিয়ে বলতে বলছে। ওর সঙ্গে একটা প্রশ্ন আছে, পরীক্ষাগারে MnO2 ব্যবহার করার ভূমিকা, মানে MnO2 পরীক্ষাগারে কি ভূমিকা গ্রহণ করবে যখন অক্সিজেন প্রস্তুত করব। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠালে ফেরিক সালফেট ও জল উৎপন্ন হয়। এখানে 4FeSO4 প্লাস 2H2SO4 প্লাস O2, এখান থেকে কি হচ্ছে? 2Fe2SO4 হোল 3 প্লাস 2H2O। তাহলে এখানে দেখা যাচ্ছে দ্রবণের যে বর্ণটা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে ফেরিক সালফেট এবং জল উৎপন্ন হয়। 4FeSO4 প্লাস 2H2SO4 প্লাস O2, এটা করলে কি হবে? 2Fe2SO4 হোল 3 প্লাস 2H2O, অর্থাৎ দ্রবণের বর্ণ সবুজ থেকে কী হচ্ছে? হলুদ হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলা আছে, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহারের পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহারের ভূমিকা কী সেটা লিখতে বলছে। সেটা হলো MnO2 উপস্থিত থাকলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়,
সুতরাং অক্সিজেন খুব তাড়াতাড়ি নির্গত হয় আর MnO2-র ভর এবং ধর্ম একই থাকে। তাহলে এখানে MnO2 বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দিচ্ছে। বিক্রিয়ার বেগ বাড়ানো মানে অক্সিজেন খুব তাড়াতাড়ি নির্গত হচ্ছে, কিন্তু MnO2-র কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ MnO2 এখানে অনুঘটক হিসাবে কাজ করে। তারপরে 4 প্রশ্ন আমরা চলে আসছি। 4 প্রশ্নে মুরগির পালনে লিটার কি? মুরগির পালনে লিটার কি? দেখো এখানে ছোট করে লেখা আছে, তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে, তবুও তোমাদের সুবিধার্থে এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, ভালো করে পড়ে মুখস্থ করে নেবে। ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলা বীজ, যবের তুষ, ফলের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। তাহলে ছোট ছোট করে কাটা খড়, তারপরে কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলো বীজ, যবের তুষ, ফলের খোসা ইত্যাদি দিয়ে তৈরি যে মেঝেতে যে সজ্জা তৈরি করা হয় তাকে আমরা কি বলবো? লিটার বলবো। বিয়ের প্রশ্ন কি আছে? বিয়ের প্রশ্ন আছে পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলো কি? পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলো কি? মনে রাখতে হবে, সেটা প্রথমে নিষিক্ত ডিম সেটা হ্যাচারির মাধ্যমে ডিমপোনা তৈরি হবে। ডিমপোনাটা আঁতুড় পুকুর থেকে আমরা কি পাবো? ধানিপোনা পাবো। ধানিপোনাটা পালন পুকুর থেকে আমরা কি পাবো? চারাপোনা পাবো। চারাপোনা থেকে আমরা সঞ্চয় পুকুরের মাধ্যমে পূর্ণাঙ্গ মাছ পাবো। তাহলে আমরা কি বলবো? নিষিক্ত ডিম এটা হ্যাচারির মাধ্যমে আমরা কি বলবো? ডিমপোনা আঁতুড় পুকুর থেকে আমরা কি পাবো? ধানিপোনা পাবো। তারপরে আমরা ধানিপোনা থেকে আমরা কি পাবো? চারাপোনা পাবো। চারাপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ পাবো। মনে রাখতে হবে, যখন ধানিপোনা থেকে চারাপোনা হবে তখন পালন পুকুর আমরা লিখব, আর চারাপোনা থেকে যখন পূর্ণাঙ্গ মাছ হবে তখন আমরা সঞ্চয় পুকুর কথাটা লিখব। তাহলে এটাই হলো পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপ। তাহলে আজকে আমরা দেখা যাচ্ছে ধূপগুড়ি হাই স্কুল HS এই যে প্রশ্নবিচিত্রার পেজটা ছিল সেটা সম্পূর্ণ সলভ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে সমস্ত ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। খুব ভালো করে ভিডিও দেখো, খুব ভালো করে, এখন স্কুল বন্ধ, ভালো করে ইউনিট 2 বা সেকেন্ড সামেটিভ পড়ার জন্য এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং ভালো করে মার্কস পাও। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।